হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেবি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। জাপানে এখন চলছে হলো হলিডে 7 দিনের। তো 2 দিন হলো পুরো বোরিং গেল আমাদের এই ভ্যাকেশন। তো আজকে আমরা হঠাৎ 10টার সময় ঘুম থেকে উঠে ভাবলাম যে কোথাও একটা ঘুরে আসা যাক। অলরেডি লেট হয়ে গেছে, তো কিছু করার নেই। আমার ওয়াইফের খুব ইচ্ছে যে নাগোয়া যাবে অনেকদিন ধরে বলছে। তো যাওয়া যাক নাগোয়া তাহলে আজকে। Would you like to go to be in Nagoya today? Hey, Yes, we are going to be in Nagoya. Are you happy? didn't tell me. Why should I tell you? It's a sudden plan. Okay, let's go guys. তো যাত্রা শুরু করার আগে অবশ্যই গাড়ির ট্যাগ ফুল করে নিতে হবে। নাগোয়া যাওয়ার জন্য যেহেতু এক্সপ্রেসওয়ে ব্যবহার করব না, কান্ট্রি রোড ব্যবহার করে যাব, তাই একটি দীর্ঘ রাস্তা পাড়ি দিতে হবে এবং দীর্ঘ রাস্তায় পেট্রোল পাম্প নেই বললেই চলে। তো গাড়ির ট্যাঙ্ক ফুল না করা থাকলে বিপদ। ওয়াও, নাগোয়া যাওয়ার এই রাস্তাটি পুরোই বরফে আচ্ছন্ন ছিল। দুই পাশে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বরফ জমে আছে। তো আমি আসলে এর আগে কখনোই তুষারের মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে যাইনি, তো আমার তেমন একটা অভিজ্ঞতা নেই এই সম্পর্কে। তো এই জন্য কিছুটা ভীতশঙ্কিত ছিলাম। তো থ্যাঙ্কস গড যে আমি 1 সপ্তাহ আগেই আমার গাড়িতে স্নো টায়ার ইনস্টল করেছিলাম এবং গাড়িতে দুর্যোগকালীন অবস্থার জন্য চেইনও রাখা আছে। কিন্তু দিন শেষে অভিজ্ঞতা তো নেই, তো হয়তো একটু মনে রয়েই গেছে। তো যাই হোক, দুপাশের রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে নাগোয়ার দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমার ওয়াইফও আগে কখনো এরকম তুষারপাত দেখেনি। দুপাশে বরফে আচ্ছন্ন রাস্তা এবং সামনে পাহাড়ের উপরে বরফে আচ্ছন্ন। এই দৃশ্য দেখতে আসলেই অনেক অসাধারণ লাগছিল। তো যাই হোক, উপভোগ করতে করতে নাগোয়ার দিকে এগিয়ে যাচ্ছিলাম। জাপানে এখন পাবলিক হলিডে চলার কারণে পার্কিং খুঁজে পাওয়াটা খুব কষ্টদায়ক ব্যাপার হয়ে গেছে। তো বহু কষ্টে পার্কিং খুঁজে গাড়িকে পার্কিং করে এখন আমরা প্রথমে নাগোয়া একুরিয়ামের দিকে যাচ্ছি। এটি ঘোরার পরে আমরা যদি সময় থাকে অন্য স্পটগুলো ঘুরবো। কারণ কথা হলো একুরিয়াম 5টার ভিতরে বন্ধ হয়ে যাবে। তো এখন বাজে হলো 1টা। যাই, দেখা যাক। পাবলিক হলিডে হওয়ার কারণে প্রচুর মানুষের ভিড় এখানে। বিশাল এক লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে টিকিটের জন্য, কিছু করার নেই। তো একুরিয়ামে এন্ট্রি নিয়ে নিলাম। এন্ট্রি নেওয়ার পরেই প্রথম যে ওয়াটার ট্যাঙ্কটি আমাদের সামনে আসলো সেটির ভিতরে রয়েছে কিলার হুইল। ভুল করে থাকলে ক্ষমা করে দেবেন, কারণ আমি অনেক সামুদ্রিক প্রাণীর নাম জানি না, তো ভুল হতে পারে। তো লাস্ট টাইম আমি টিভি চ্যানেলের একটি খবরে দেখেছিলাম যে এই ধরনের একটি কিলার হুইলকে ট্রেনিং দিতে যেয়ে ট্রেনার নিহত হয়েছিল। এবং আমি যতদূর জানি এদের বাইট ফোর্স খুবই শক্তিশালী, প্রায় 19,000 পাউন্ড পার ইঞ্চি। তো আমার মেরিন লাইফ দেখতে অনেক ভালো লাগে। তো এর আগে আমি পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছিলাম এবং অনেক দেশের একুরিয়াম ভ্রমণ করেছি। এখানে যে বড় জলজ প্রাণীটি দেখা যাচ্ছে এটিও তিমিরই একটি প্রজাতি। এরপর কিছুটা এগিয়ে দেখতে পেলাম বিশাল এক গ্যালারি। এখানে তিমি মাছের কঙ্কাল রাখা আছে এবং এখানে এই অংশটি দেখতে পুরোই গ্যালারির মধ্যে। এখানে সবাই বসে ডলফিনের সাঁতার কাটা উপভোগ করছিল। বাহ, সুন্দর সাঁতার কাটছে। দ্বিতীয় তলায় আসতে না আসতে ফুড স্টল দেখে আমার ওয়াইফ আরও বেশি হাঙ্গরি হয়ে গেছে। শুধুমাত্র গাড়িকে গ্যাসোলিন বলে তো হয় না, নিজেদেরও তো রিফিউল করতে হবে, তাই না? আর আমার ওয়াইফ তো এই খাবারের দোকান দেখলে নিজেকে কন্ট্রোলই করতে পারে না। কিছু করার নেই, আগে উদরপূর্তি করা যাক। Large. Fried chicken. レギュラーでいいです。খাবার সংগ্রহ করে এবার আমরা ডলফিন শো দেখার জন্য স্টেডিয়ামে চলে গেলাম।
পাবলিক হলিডে থাকার কারণে এত পরিমাণ মানুষ যে আসলে দাঁড়িয়েই আমাদের খাবার খেতে হয়েছিল। আর বসার কোনো জায়গাই পাইনি, যদিও দুটো সিট পেয়েছিলাম। তো ফরেনার দেখে জাপানিজরা রিফিউজ করে দিল যে এখানে বসতে দিবে না। কিছু আর করার নেই, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়েই শো উপভোগ করতে হলো। ডলফিন শো দেখা শেষ করে এখন আমরা অ্যাকোয়ারিয়ামের আরও একটি ভিন্ন পার্টে চলে এসেছি বিভিন্ন মেরিন লাইফ দেখার জন্য। বিশাল ট্যাঙ্কের মাঝে দলবদ্ধ হয়ে মাছগুলো চলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি উভচর একটি জলজ প্রাণী। এরা ডাঙাতেও শ্বাস প্রশ্বাস নিতে পারে এবং পানিতেও এরা শ্বাস প্রশ্বাস নিতে পারে। সামুদ্রিক এই প্রাণীটাকে আমার খুবই কিউট লেগেছে। এখানে আমরা বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ দেখতে পাচ্ছি, যদিও এগুলো খুবই কমন সামুদ্রিক মাছ, আমরা প্রায়শই হামেশা এগুলোকে দেখে থাকি, তবুও কাছ থেকে দেখতে পারার সৌন্দর্যটাই ভিন্ন। অনেকটা পিরানহার মতো লাগছে মাছটাকে, যদিও এটি পিরানহা নয়। এটি আবার কেমন সামুদ্রিক প্রাণী আগে কখনো দেখিনি এবং এ সম্পর্কে আমার কোনো ধারণাও নেই। ও, এর মুখের গঠনটি পুরোই ভিন্ন অন্যান্য সামুদ্রিক মাছ থেকে। ও, বিশাল আকৃতির এক মাছ। মজার বিষয় হলো সে একটি স্থানে স্থির হয়ে ভেসে রয়েছে, লড়ছেও না চড়ছেও না। কি এক অদ্ভুত ব্যাপার। এই প্রাণীটি আমি ইউটিউবে অনেক দেখেছি, এর চিমটি দেওয়ার রিয়াকশন টাইম অনেক দ্রুত। এই ট্যাঙ্কটিতে রয়েছে বিভিন্ন রঙের এবং বিভিন্ন প্রজাতির ছোট আকৃতির সামুদ্রিক মাছ। নিমো রয়েছে এখানে। এ আবার কেমন মাছ, পুরোই ঝোপের মধ্যে ঘাপটি মেরে বসে রয়েছে। এখানটাতে সমুদ্রের নিচে থাকা বিভিন্ন জলজ উদ্ভিদের একটি সংরক্ষণ দেখতে পাচ্ছি আমরা। ট্যাঙ্কের ভিতরের গঠন প্রকৃতি আমার কাছে বেশ ভালোই লেগেছে। এখানে এই মাছগুলো সাধারণত খাওয়াও যায় আমি যতদূর জানি। লাল কালারের এটি কি মাছ এটি আমার জানা নেই। ও, স্টারফিশ। ওমা, এটি আস্তে আস্তে মুভও করছে দেখা যাচ্ছে। বাংলাদেশ সম্ভবত এই মাছটিকে শাপলা পাতা মাছ বলে থাকে। এছাড়াও এই ট্যাঙ্কে আরো ভিন্ন প্রজাতির কয়েক ধরনের মাছ ছিল। এটা শার্কের কি কোনো প্রজাতি কিনা আমার জানা নেই। এর নাক তো বিশাল লম্বা দেখা যাচ্ছে। ওয়াও।
আমরা ডিসকভারি এবং ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে যে কিস ফিশ দেখে থাকি বা নাম শুনে থাকবো হয়তোবা, এটি সেটি। আমি যদি ভুল না করে থাকি এটি সম্ভবত লায়ন ফিশ, এবং এখানে আরো অন্যান্য প্রজাতির অনেক ধরনের মাছ রাখা আছে। সাপের মতো একটি লম্বা মাছ দেখতে পারলাম একদম নিচের স্তরে। আমি যদি ভুল না করে থাকি সম্ভবত এটি ইলেকট্রিক ইল ফিশ। মানে জায়ান্ট ক্রাব দেখতে পাচ্ছি আমরা। ওরে বাপরে, কি বিশাল আকৃতির এক একটি ক্রাব। এখানে ছোট ছোট অ্যাকুয়ারিয়ামে ভিন্ন ভিন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণী রাখা আছে। এখানে ফ্ল্যাশ লাইট জ্বালানো সম্পূর্ণ নিষেধ, কারণ এই প্রাণীগুলো অন্ধকার পছন্দ করে। তাই এখানে যে প্রাণীগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই মৃত। এগুলো খুবই গভীর সমুদ্রে পাওয়া যায়, যা অ্যাকুয়ারিয়ামে সংরক্ষণ করা সম্ভব নয়। তাই এদের মৃতদেহ এখানে এনে সংরক্ষিত করে দর্শনার্থীদের উদ্দেশ্যে প্রদর্শন করা হচ্ছে। প্রাচীনকালে মানুষ এই ধরনের স্যুট পরেই সমুদ্রে স্কুবা ডাইভিং করতে নামতো। দেখতেই অবিশ্বাস্য মনে হচ্ছে। এখানে খুবই দুর্লভ এবং হারিয়ে যাওয়া প্রজাতির কিছু মাছ রাখা আছে। এই পার্কটিতে সমুদ্রের অন্ধকার পছন্দ করে এই ধরনের কিছু মাছ রাখা আছে। এখানে ফ্ল্যাশ লাইট জ্বালানো সম্পূর্ণ নিষেধ মোবাইলের। অ্যাকুয়ারিয়ামের আরো একটি ভিন্ন অংশ পরিদর্শন করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে চললাম। তো এগিয়ে যাওয়ার পথে এরকম একটি টানেলের নিচ দিয়ে যাওয়ার মজাই আলাদা। এখানে পুরো একটি ম্যারিন লাইফকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, এবং মাঝারি থেকে ছোট বড় সব ধরনের মাছই এখানে রয়েছে। এটি কি ধরনের মাছ আমার জানা নেই, তবে দেখে অদ্ভুতই লাগলো। এখানে কিছু ছোট ছোট অ্যাকুয়ারিয়ামে ছোট ছোট আকৃতির মাছ রাখা আছে। ওয়াও, নিমো দেখতে পেলাম ফাইনালি। বাচ্চাটি পুরো অ্যাকুয়ারিয়ামের গ্লাসের উপরে উঠে দাঁড়িয়ে রয়েছে, যার জন্য এর ভিউ নেওয়া সম্ভব হয়নি ভালো করে। এই ট্যাঙ্কটিতে সামুদ্রিক কচ্ছপ রাখা আছে। ওয়াও, দেখতে ভালোই লাগছে। আসলে এখানে এসে সামুদ্রিক প্রাণীগুলোকে অনেক কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। সামুদ্রিক করাল এবং সামুদ্রিক ছোট ছোট মাছের ছোট একটি ট্যাঙ্ক এখানে রাখা আছে। ওয়াও, রিফ গুলো খুবই সুন্দর লাগছে এবং কালারফুল। আরো একটি ভিন্ন ট্যাঙ্কে চলে আসলাম। এখানে আরো ভিন্ন ভিন্ন ধরনের প্রজাতির কিছু মাছ রাখা রয়েছে। এই মহাশয়কে খুব কাছাকাছি থেকে দেখার সুযোগ হয়েছে, ভালোই লাগলো। অ্যাকুয়ারিয়ামের আরো একটি ভিন্ন তলায় আমরা যাচ্ছি। তো যাওয়ার পথে এখানে একটি খোলা অ্যাকুয়ারিয়াম রাখা রয়েছে, দেখলাম মাছগুলো উপর থেকে বেশ ভালোই লাগছে দেখতে। অ্যাকুয়ারিয়ামের এই অংশটিতে অস্ট্রেলিয়া মহাদেশের ফরেস্টের আদলে এখানে কয়েকটি অ্যাকুয়ারিয়াম তৈরি করে রাখা হয়েছে। এখানের মাছগুলো কিছুটা ভিন্ন প্রকৃতির এবং ভিন্ন গঠনের আমরা দেখতেই পাচ্ছি। ফাইনালি আমরা পেঙ্গুইনের পার্কটিতে চলে এসেছি। এই অংশটিতে মানুষের ভিড় আরো বেশি, কোনো রকমের ভিড় কাটিয়ে সামনে যে কিছুটা
দেখার চেষ্টা করলাম পেঙ্গুইনগুলোকে কাছ থেকে, খুবই ভালো লাগছে দেখতে। পেঙ্গুইনগুলো সাঁতার কাটার দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। পেঙ্গুইন রাখার এই অংশটিকে কৃত্রিমভাবে সবসময় শীতাতপ নিয়ন্ত্রিত রাখতে হয় এবং হিমাঙ্কের নিচে তাপমাত্রা রাখতে হয়, কারণ পেঙ্গুইন গরম আবহাওয়া কোনোভাবে সহ্য করতে পারে না। দেখতে দেখতে আমরা অ্যাকুয়ারিয়ামের শেষ প্রান্তে চলে এসেছি। এই অংশটিতে রয়েছে জেলিফিশ গ্যালারি। জেলিফিশগুলোকে আসলেই দেখতে অনেক সুন্দর লাগছে, বিভিন্ন কালারের কারণে বিষয়টি আরো অনেক ফুটে উঠেছে। এখানে বিভিন্ন প্রজাতির এবং বিভিন্ন ধরনের জেলিফিশ রাখা রয়েছে। জেলিফিশের এই প্রজাতি আমি কখনো দেখিনি এর আগে। খুবই ছোট আকৃতির কিছু জেলিফিশ। তো যাই হোক, এবার অ্যাকুয়ারিয়াম থেকে এক্সিট নেওয়ার পালা। আমার ঠিক পিছনে যে জাহাজটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এটি দিয়ে জাপান অ্যান্টার্কটিকা মহাদেশে একটি মিশন পরিচালনা করেছিল অ্যান্টার্কটিকা মহাদেশ সম্পর্কে রিসার্চ করার জন্য। আমার পিছনে যেটি দেখছেন এটি সেইটি, এটির নাম হলো ফুজি। তো আজকে অ্যাকুয়ারিয়াম ঘুরে আর সময় নেই এটিতে প্রবেশ করার জন্য, আদারওয়াইজ এটিতে প্রবেশ করে দেখতাম। এটিতে আমার আগেও একবার ঢোকা আছে, কিন্তু কথা হলো যে আজকে আর সময় নেই, তাই আর যেতে পারলাম না। তবে সময় থাকলে হয়তো ভালো হতো, আপনাদেরকে এটি দেখাতে পারতাম। আমার পিছনে এখন যে বিল্ডিং দিতে পারছেন এটি হলো অবজারভেটরি। তো এখানেও আজকে যাওয়া হবে না, যেহেতু 5টায় বন্ধ হয়ে যাবে তাই। আর এই পাশটাতে হলো ফুজি শিপ, আর এই পাশে দেখতে পাচ্ছেন যে ফেরি হুইল, এটি নাগোয়া পোর্ট ফেরি হুইল। এবং আমার ঠিক পিছনে যে সেটি হলো অ্যাকুয়ারিয়াম, নাগোয়া অ্যাকুয়ারিয়াম। অনেক দূরে ওই যে নাগোয়া ব্রিজ দেখা যাচ্ছে। আমি ওকে না করছিলাম যে এই ধরনের হিল পরে নিয়ে বেরোতে, কারণ কোনো ট্যুরে গেলে সবসময় কমফোর্টেবল জামা কাপড় এবং জুতা পরতে হয়, কিন্তু ফ্যাশন তো বজায় রাখতেই হবে। তোমরাও এখন মজা বুঝো। How does your feelings now? So bad. I should bring extra shoes, comfortable shoes. I told you that one. Because I thought the aquarium is small. নাগোয়া পোর্টের এই জায়গাটিতে এসে সবাই একটি হলেও ছবি তুলে, তো ছবি তোলার জন্য লাইনে দাঁড়াতে হইলো। আর দেখেন বাচ্চাদের অবস্থা, এরা তো নাগোয়ার উপরেই ঠিক আছে পুরা। দেখতে দেখতে পরন্ত বিকেল হয়ে এখন সন্ধ্যা হবার পালা। তো নাগোয়া পোর্টের এই ফেমাস জায়গাটা থেকে ছবি তোলার পরে এখন আমরা বাড়ি ফিরে যাব। দেখা হবে আবারও নতুন কোনো ব্লগে, নতুন কোনো প্লেসে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।